প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে মার্কেটের যে আচরণ এটা আসলে খুবই অস্বাভাবিক। 35.55 পয়েন্ট সূচক হারিয়ে সূচকের অবস্থান 5169.68। আর আজকে অ্যাডভান্স ছিল মাত্র 78টি স্টকের প্রাইস, কমেছে 269টি স্টকের প্রাইস এবং পরিবর্তন হয়নি 47টি স্টকের প্রাইস। টাকার অঙ্কে লেনদেন হয়েছে 414.32 লক্ষ টাকা, যেটা গত দিনের থেকে অনেক। আর সূচক নেগেটিভ হয়েছে, সেই তুলনায় লেনদেনও কম। এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে সূচকের যে নেগেটিভনেস, এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক সেক্টরের। আপনারা দেখেন যে সূচক নেগেটিভ রাখতে ব্যাংক সেক্টরের ভূমিকাটা কত বড় ছিল। আজকে ইসলামী ব্যাংক সূচক নেগেটিভ রেখেছে 7.15 পয়েন্ট, প্রাইম ব্যাংক রেখেছে 6.87 পয়েন্ট, বেক্সিমকো ফার্মা 3.63 পয়েন্ট, ব্র্যাক ব্যাংক 1.96 পয়েন্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 1.64 পয়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রেখেছে 1.43 পয়েন্ট, আল বারাকা ব্যাংক 1.34 পয়েন্ট, সাউথ ইস্ট ব্যাংক 1.24 পয়েন্ট, এসিআই রেখেছে 1.02 পয়েন্ট, তারপরে এনসিসি ব্যাংক রেখেছে 0.95 পয়েন্ট। তাহলে এই ইন্ডেক্স নেগেটিভ রাখার ক্ষেত্রে যে সকল স্টকের ভূমিকা ছিল, তার মধ্যে 10টা স্টকের ভিতরে বেশিরভাগই আজকে ব্যাংক সেক্টরের স্টক, এবং ব্যাংক সেক্টরের কারণেই আজকে এই ইন্ডেক্সের যে নেগেটিভনেস সেটা আপনারা দেখেন যে ব্যাংক সেক্টর ক্লোজিং হয়েছে 15.6। তাহলে ব্যাংক সেক্টর কিন্তু আজকে কমেছে 1.64%। তাহলে এই ব্যাংক সেক্টরই সূচককে নেগেটিভ রেখেছে। হঠাৎ করে ব্যাংক সেক্টরের পতনের ফলে আজকে সূচকের এই নেগেটিভনেস। আর যে সকল স্টক আজকে পজিটিভ ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম স্টক ছিল লো পেইড। আপনারা দেখেন যে এইখানে আজকে যে স্টকগুলি পজিটিভ ছিল, ইস্টার্ন কেবলস 9.94%, এটার প্রাইস বেড়েছে। ওয়াটা কেমিক্যাল 9.9%, হেডেলবার্গ 8.55%, এমবি ফার্মা 7.43%, মন্য এজিএমএল 6.91%, আরামি 5.5%, মালেক স্পিন 5.25%, প্রিমিয়ার সিমেন্ট 5.07%, ইস্টার্ন লুক 5%, আনোয়ার গ্যালভানাইজিং 4% বেড়েছে, রানার অটো বেড়েছে 4.74%, বিডি ল্যাম্প, বিডি অটোকার্স, অলিম্পিক। এই অলিম্পিক বাদ দিয়ে এইদিকে ইস্টার্ন লুক থেকে শুরু করে বিডি অটোকার্স, মাঝখানে মালেক স্পিন এবং প্রিমিয়ার সিমেন্ট, এই দুইটা বাদ দিয়ে ম্যাক্সিমাম স্টকের যে পেইড আপ ক্যাপিটাল সেটা 50 কোটিরও কম। অনেকগুলি আছে যেগুলি 10 কোটির ভিতরে, 20 কোটির ভিতরে। তাহলে মার্কেট কিন্তু লো পেইডের দিকে ঘুরে গেল, এবং এই নেগেটিভ ট্রেন্ডে মার্কেট যে কয়দিন থাকবে সেই কয়দিন লো পেইড গুলা প্লে করার কথা। এখন যে সকল স্টক লো পেইড স্টক লো প্রাইসে আছে, যেগুলি বাড়েনি, সেগুলিতে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে। আর এখানে দেখেন ইস্টার্ন কেবলস এর প্রাইস কিন্তু দীর্ঘদিনের যে প্রাইসের আপ ট্রেন্ড যেটা ছিল, গতদিনই সেটা ব্রেকআউট করেছিল। 119.9 প্রাইসের ক্লোজিং ছিল, আজকে 131। তার মানে এটা গত অক্টোবর 24 সালের অক্টোবরের যে প্রাইস ছিল হাই প্রাইস, তারও উপরে আজকে ক্লোজিং করেছে। এখন এটা দেখার বিষয় যে কত দূর উপরে যেতে পারে। তবে 82.35 অবস্থান করছে এই ইস্টার্ন কেবলসের আরএসআই। তাহলে এইখান থেকে যদি উপরে যেতে হয়, যেতে পারবে, তবে একটু কমে আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই অবস্থায় আমি এন্ট্রি নিতে বলি না। যারা এই স্টকটাতে আছেন, যদি এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দেয় যেদিন, সেদিন এখান থেকে বের হয়ে যাওয়া যাবে, আর যতদিন গ্রিন ক্যান্ডেল আছে থাকা যাবে। আজকে ওয়াটা কেমিক্যাল, এইটার প্রাইসও কিন্তু বেড়েছে। গত দিনের যে ক্লোজিং প্রাইস ছিল 122.50 টাকা, সেখান থেকে আজকে এই স্টকটার প্রাইস 134.30 টাকা ক্লোজ হয়েছে, এবং এটা গত অক্টোবরের যে হাই প্রাইস, 9 অক্টোবরের যে হাই প্রাইস, সেই জায়গা পর্যন্ত এর প্রাইসটা চলে গেছে, এবং আরএসআই 73 উপরে গেছে। তাহলে এইখান থেকে যদি ভলিউমটা আগামীকালকে আজকের মতো এরকম বেশি হয়, তাহলে প্রাইসটা ধরে রাখতে সক্ষম হবে। তাছাড়া এটা সক্ষম হবে না এর প্রাইস, ওয়াটা কেমিক্যালের প্রাইস। আর এরপরে হেডেলবার্গ সিমেন্ট, আমি হেডেলবার্গ সিমেন্টের একটা ভিডিও দিয়েছিলাম। আমার থাম্বনেলে লেখা ছিল ঘুম ভাঙলো সিমেন্ট সেক্টরের। তখন এই হেডেলবার্গ সিমেন্ট প্রথম দিন হল্টেড হয় 230 টাকা 20 পয়সা সম্ভবত প্রাইসের ক্লোজিং ছিল। আজকে সেটা 297 টাকা, এবং আজকেও হেডেলবার্গ সম্ভবত হল্টেড হয়ে প্রাইসটা ধরে রাখতে পারেনি। তবে
বুলিশ ট্রেন্ডে আছে, একটা ড্রাগন ফ্লাই ডোজির মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, গতদিনও সেরকম। আর দীর্ঘদিনের প্রাইসে যদি যাওয়া যায় তাহলে গত আগস্ট মাস 24 সালের আগস্ট মাসের যে হাই ক্রিয়েট করেছিল 362 এবং তার নিচে এসে 326, এখন এটা দেখার বিষয় যে 310 থেকে 362 এই জায়গাটার মধ্যে থেকে নেগেটিভ হয় কিনা। তবে RSI 92 তে চলে গেছে, এরকম হলে সেই স্টকটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে MB ফার্মা, এই স্টকটাও কিন্তু লো পেড আপনারা জানেন, এবং এই স্টকটা 2 দিন বাড়ার পরে একদিন কমে আজকে আবার পজিটিভ হয়েছে। আর এর যে রিসেন্ট বলতে গত সেপ্টেম্বর মাসের যে হাইটা ছিল 984 টাকা, এটার একটা রেজিস্ট্যান্স লেভেল MB ফার্মার, সেখান থেকে যদি ফিরে না আসে তাহলে উপরের দিকে যাবে। আর আজকে এই মন্য SML কিন্তু হল্টেড হয়েও প্রাইসটা ছেড়ে দিয়েছে, সামান্য একটু কমেছে, ভলিউমটা আনইউজুয়াল হয়েছে। আগামী দিন যদি এই ভলিউমটা ধরে রাখতে পারে, আবার ভলিউম যদি না ধরে রেখে প্রাইস ধরে রাখতে পারে, তাহলে এই স্টকটাতে আগামী দিনেও এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে, কারণ এটা ইতিহাসের সর্বনিম্ন একটা প্রাইসেই আছে মন্য SML, এবং মন্য SML যদি এখান থেকে বেড়ে যায় তাহলে 373 টাকা যদি ক্রস করতে পারে তাহলে আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে দেখতে হবে যে 373 টাকা ক্রস করতে পারে কিনা। এরপরে আরামিট আজকে যে পরিমাণ ভলিউম হয়েছে সেই তুলনায় প্রাইসটা বাড়েনি, এবং এটা একটা ব্রেকআউট লেভেলে গেছে। এই জায়গাটা যেখানে আজকে প্রাইস ক্লোজিং আরামিট করেছে, এই জায়গায় দীর্ঘদিন প্রাইস ক্লোজ করতে পারেনি, অর্থাৎ অক্টোবর থেকে আজকে পর্যন্ত, আজকে বাদ দিলে 178 টাকায় প্রাইস গেলেও ক্লোজিং প্রাইস সেই জায়গাটায় ছিল না, একদিন ছিল। তবে সেদিন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, সেটা নভেম্বর মাসের 28 তারিখ, সেই একদিনই। তাহলে এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেলে আছে, এবং দীর্ঘদিন যে প্রাইস নেগেটিভ ট্রেন্ডে ছিল সেখান থেকে আজকে পজিটিভ হয়েছে। আগামী দিন যদি এরকম ভলিউম না হয়ে প্রাইসটা ধরে রাখতে পারে এবং ব্রেকআউটটা কনফার্ম করে, তাহলে এই আরামিট সিমেন্ট কিন্তু আরো উপরে চলে যাবে। সেক্ষেত্রে এটা 203 টাকা পর্যন্ত, যে যদি 203 ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে 220-22 পর্যন্ত চলে যেতে পারে। এরপরে মালেক্স, এই স্টকটা হতাশ করে এর শেয়ার হোল্ডারদের, কারণ এটা অনেক ভালো ইপিএস গেইন করেও ডিভিডেন্ড ভালো দেয় না। তবে এই স্টকটা 24-25 টাকা এই দিকটা এসেছিল, এখান থেকে আজকে এর ক্লোজিং প্রাইস 26 টাকা 30 পয়সা। এর সাথে যে ভলিউম খুব বেশি হয়েছে তা কিন্তু না, এর এভারেজ ভলিউমের থেকে গত 2 দিনই ভলিউম বেশি হয়েছে। আর এই স্টকটার রিসেন্ট যে হাই ক্লোজ সেটা হচ্ছে 27 টাকা 50 পয়সা, এইখান থেকে 26 টাকা 30 পয়সা থেকে এটা যদি 27 টাকা 50 পয়সা ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে যেতে পারবে এই মালেক স্পিন। এরপরে প্রিমিয়ার সিমেন্ট, আমি সিমেন্ট সেক্টরের ভিডিও যখন দিয়েছিলাম তখন প্রিমিয়ার সিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই স্টকটাতে যারা আছেন মুভিং এভারেজের ভ্যালু ক্রস করে প্রাইস যতদিন নিচে না নামবে ততদিন থাকা যাবে। তাহলে এই স্টকটাও কিন্তু ভালো একটা প্যাটার্ন, রাইজিং ওয়েজ টাইপের একটা প্যাটার্ন ফলো করে উপরে যাচ্ছে, এবং আজকে 58 টাকা প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে, এবং রিসেন্ট যে হাই অর্থাৎ 57 টাকা গত 25শে মার্চ ক্রিয়েট করেছিল সেইটা ব্রেক করেছে, এবং দীর্ঘদিনের প্রাইস ব্রেক করে উপরে গেছে। 11 নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাইসের যে ট্রেন্ড ছিল সেই প্রাইসটাকে ব্রেক করে উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছে এই প্রিমিয়ার সিমেন্ট। তাহলে এখান থেকে এটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং উপরে যদি যায় তাহলে 64 টাকা পর্যন্ত যেতে পারে। তবে শর্ত হলো এখানে ভলিউমের যে কনসিস্টেন্সি, হঠাৎ করে আজকে আনইউজুয়াল ভলিউম হয়েছে, এই ভলিউমটা বাড়তে হবে। আর ভলিউম যদি না বেড়েও প্রাইস ধরে রাখতে পারে তাহলে আরো ভালো, আর ভলিউম বেড়ে যদি প্রাইসটাকে বাড়াইতে পারে তাহলে তো কথাই নাই। যারা এই স্টকটাতে আছেন তাদের জন্য মেসেজ ওই একটাই, যে মুভিং এভারেজের ভ্যালু ভেঙে যখন নেমে যাবে তখন অবশ্যই সেল দিয়ে ক্যাশ ফ্রি করা ছাড়া আর কোনো উপায় নাই। আর এরপরে ইস্টার্ন লুব্রিক্যান্ট, এই স্টকটায় দীর্ঘদিন থেকে বেশ ভালো ভলিউম হচ্ছে। এটা মার্চ মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, সেই সাথে প্রাইস বেড়ে একটা দীর্ঘদিনের প্রাইসের যে হিস্ট্রি সেটা ব্রেক করে উপরে গেছে। সেটা যদি বলা হয় তাহলে 2022 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আজকে যেখানে প্রাইস ক্লোজ করেছে 2022 সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত সেই জায়গায় প্রাইস ছিল না, আজকের ক্লোজিং যেখানে হয়েছে সেখানে। তাহলে এটা উপরে যদি যায়, এখন উপরে যেতে হলে এটা শক্তিটা একটু বেশি লাগবে, তার মানে বেশ কিছু রেজিস্ট্যান্স এর সামনে আছে, সেটা এই 2500 থেকে শুরু করে উপরে 3300 পর্যন্ত। তবে এর RSI
88 অবস্থান করছে, এরকম যদি হয় তাহলে সেই স্টকগুলি যে কোনো সময় ডাউন ট্রেন্ডে আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে আনোয়ার গ্যালভানাইজিং, এই স্টকটা দীর্ঘদিন যাবত যে প্রাইসে আছে এখনো সেই প্রাইসের মধ্যেই আছে, তবে আজকে একটা ভলিউম হয়েছে ভালো, এখান থেকে সম্ভবত আগামীকাল একটা ব্রেকআউট করলে করতে পারে আনোয়ার গ্যালভানাইজিং। এরপরে বিডি ল্যাম্পস, এই স্টকটাও কিন্তু একটা যে হাইটা ক্রিয়েট করেছে এটার একটা রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ গত সেপ্টেম্বর মাসে এবং জুলাই মাসে, আগস্ট মাসে এই জায়গা থেকে ডাউন ট্রেন্ডে এসেছিল, এখনো সেই জায়গায় গেছে। যদি এই জায়গায় ব্রেকআউট করতে না পারে 140 টাকা 45 টাকার উপরে ওই দিকটায়, তাহলে এই বিডি ল্যাম্পস নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। এরপরে বিডি অটো কার্স, এই স্টকটাও আজকে কিন্তু ভলিউম হয়েছে সব লো পেড, আমি যেটা বলছিলাম দেখেন যে লো পেড স্টক ভলিউম হয়েছে, সেই সাথে প্রাইসটা পজিটিভ। এই স্টকটাতে যদি কেউ এন্ট্রি নিতে চান নিতে পারবেন, এটা ভালো একটা অবস্থানে আছে। তবে এইখানে মাথায় রাখতে হবে যে মুভিং অ্যাভারেজের ভ্যালু এখন আছে 93.8, আর মুভিং অ্যাভারেজের ভ্যালু সবসময় একই জায়গায় থাকে না, যেহেতু এটা 14 দিনের গড় একটা ভ্যালু প্রকাশ করে, তাহলে প্রতিদিনই এটা চেঞ্জ হয় সামান্য সামান্য করে, আগের একদিন বাদ যায়, কারেন্ট দিন যোগ হয়, এভাবে 14 দিনের ভ্যালু গড় করে এটার এভারেজটা ভ্যালুটা দেখায়। তাহলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুভিং এভারেজের ভ্যালু ভেঙে যদি প্রাইস নিচে চলে আসে, তাহলে বিডি অটো কার্স এই স্টকটাতে যদি কেউ এন্ট্রি নেন তাহলে সেখান থেকে অবশ্যই এক্সিট নিতে হবে। তাহলে আজকে এই লো পেড এবং আজকের যে টপ গেনার এই স্টকগুলি নিয়ে আমার আলোচনার মূল বিষয় ছিল। আপনারা আশা করছি যে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।